ঢাকায় মার্কিন দূতাবাসে ট্রেসি এন্ড জ্যাকবসনের নিয়োগ নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। তার নিয়োগের খবরটি যখন জানা যায় তখন সেটি নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা অ্যানালাইসিস পূর্বাভাস অনেক কিছুই আমরা দেখেছি ঢাকার পত্রপত্রিকা, টেলিভিশন, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। তাকে নিয়ে এত আলোচনার একটি কারণও ছিল। বহুল আলোচিত সমালোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসাবে ডেভিড মিলির নাম ঘোষণা করেছিল বাইডেন প্রশাসন, কিন্তু দীর্ঘদিন পর জানা গেল যে তার সেই নিয়োগ প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে বিশেষ দায়িত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজনকে পাঠানো হয়েছে। যাকে পাঠানো হয়েছে তিনি আবার অনেক আগেই কূটনৈতিক পেশা থেকে অবসরে গিয়েছিলেন। অবসর থেকে ফিরিয়ে এনে মার্কিন সরকার তাকে নানা রকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিভিন্ন দেশে পাঠিয়েছে এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে একটি স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে। এবং এইসব খবরাখবর একসাথে মিলিয়ে সঙ্গত কারণেই এটি আমাদের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি করেছে, আমাদের মনে নানা রকমের ঔৎসুক্য তৈরি করেছে এবং আমরা আমাদের মতো করে অনেক কিছুকে সাজিয়ে আমরা দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং একটা উপসংহার টানার চেষ্টা করেছি যে ট্রেসি এন্ড জ্যাকবসন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে যোগ দিয়ে তিনি সম্ভবত বাংলাদেশে বিশেষ কোনো দায়িত্ব পালন করবেন। যাই হোক, ট্রেসি এন্ড জ্যাকবসন ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত 11 জানুয়ারি। আজ আমি যখন কথা বলছি প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। এই 10 দিনে তিনি ঢাকায় এসে তিনি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে বৈঠক করেছেন, তার উপর যে স্পেশাল দায়িত্ব যেটা আমরা ঢাকার পত্রপত্রিকায় উল্লেখ করতে দেখেছি যে সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রের ট্রানজিশন, অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান একটি অন্তর্বর্তী শাসন ব্যবস্থায় আছে, সেই শাসন ব্যবস্থা থেকে একটি নির্বাচিত সরকারের অধীনে নির্বাচিত সরকারের শাসনে উত্তরণের ক্ষেত্রে তিনি এই কূটনীতিক বাংলাদেশকে সহযোগিতা করবেন, এমনটি আমরা ঢাকার পত্রপত্রিকার বিভিন্ন রিপোর্টে উল্লেখ করতে দেখেছি। ট্রেসি এন্ড জ্যাকবসন গত কয়েকদিনে ঢাকার যারা গুরুত্বপূর্ণ, তার জন্য যারা গুরুত্বপূর্ণ কিংবা মার্কিন প্রশাসনের জন্য যারা যারা গুরুত্বপূর্ণ, প্রায় সবার সঙ্গেই তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি সেই সাক্ষাতের খবরগুলো ঢাকায় পড়ার চেষ্টা করেছি এবং পড়ে সেখান থেকে তাদের বক্তব্য, খবর থেকে টুকরো টুকরো নানা উপাদান, নানা তথ্যগুলো নিয়ে একসাথে একটা মালা গাঁথার চেষ্টা করেছি, একটা মানে বক্তব্য দাঁড় করানোর চেষ্টা করেছি যে আসলে তিনি এখন পর্যন্ত এই 10-11 দিনে তিনি কি করলেন, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি। একই সঙ্গে অবশ্য ঢাকার আমার যে সূত্রগুলো আছে, যাদের সঙ্গে আমার বিভিন্ন সময় কথাবার্তা হয়, তাদের কাছ থেকে যেসব ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা তথ্য আমি পেয়েছি সেগুলো এর সঙ্গে আমি সংযোজিত করব। ট্রেসি এন্ড জ্যাকবসন প্রথমেই তিনি দেখা করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে। তার যে দায়িত্ব ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের উত্তরণ, অর্থাৎ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত শাসকের অধীনে সরকারের কাছে বাংলাদেশের শাসন ক্ষমতা হস্তান্তর হবে, এরকম একটি পরিস্থিতি, সেই ক্ষেত্রে বিচার বিভাগ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ বিচার বিভাগের স্বাধীনতা, আইন, প্রচলিত আইন, সেগুলোর উপর নির্ভর করবে যে আসলে ডেমোক্রেটিক ট্রানজিশনে কতটা স্মুথ হবে কিংবা একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, কতটা অবাধ হবে। তার সেই ক্ষেত্রে বিদ্যমান আইন এবং বিচারালয়ের একটা ভূমিকা থাকবে এবং সেই কারণেই তিনি আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাদের যে একটা পুরনো বিষয় আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই, এর আগেও আমরা দেখেছি যে যখনই তাদের কর্তা ব্যক্তিরা আসেন তারা শ্রম অধিকার নিয়ে, ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের অধিকার, এইসব নিয়ে কথাবার্তা বলেন, তিনিও সেগুলো নিয়ে কথাবার্তা বলেছেন। কিন্তু তার বাইরে তিনি যে বিচার বিভাগের সংস্কার এবং সন্ত্রাস বিরোধী আইন এবং নানা রকম আইন প্রণয়ন, মানবতা বিরোধী আইন, যেসব আইন নিয়ে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিচার করা হবে বলে ঘোষণা করা হয়েছে, সেই সব আইনের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে তিনি জানতে চেয়েছেন। তিনি কি কি প্রশ্ন করেছেন সেই সব অত বিস্তারিত আমি জানতে পারিনি সঙ্গত কারণে, কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন, তিনি তার মতামতও দিয়েছেন। সেখানে মতামতের চাইতে তিনি আসলে জানার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন আইন উপদেষ্টার কাছ থেকে।
তিনি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব দুজনের সঙ্গে বৈঠক করেছেন। সেটি তাকে করতেই হয়, যেহেতু তিনি ডিপ্লোম্যাট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার আসলে আমার হিসাবে প্রথম যাবার কথা, কিন্তু তিনি প্রথম গিয়েছেন বিচার উপদেষ্টার কাছে। যাই হোক, তারপরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যে বৈঠকটি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি কতগুলি খুবই বাংলাদেশের জন্য বা এই সরকার একেবারেই শুনতে চায় না এমন কতগুলো বিষয় তিনি সেখানে তুলে ধরেছেন। তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন একটি। তবে তিনি সীমান্ত উত্তেজনা নিয়ে, সীমান্ত পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। ইন্টারেস্টিংলি তিনি যখন এসেছেন তারপরেই আসলে অনেকদিন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন চলছিল, কখনো কখনো সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে, এবং অতি সম্প্রতিও নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে আমরা দেখেছি, এবং তিনি সেই উত্তেজনা সম্পর্কে জানতে চেয়েছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে ভারত সেখানে উস্কানি দিচ্ছিল, বাট বিষয়গুলো এখন মিটিয়ে এসেছে। তিনি এও জানিয়েছেন যে বিজিবি এবং বিএসএফ আগামী মাসে দিল্লিতে তারা বৈঠকে বসবে, পরিস্থিতি আরও উন্নতি হবে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এরকম তিনি তাকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে সীমান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আগ্রহী হয়েছেন, এবং সেই আগ্রহটা কেন, এই প্রশ্নটা আমার মনে জেগেছে। যাই হোক, আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করছি, কখনো পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি এইটি পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি নিয়ে একটি অবস্থান আছে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রত্যেকেরই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি সুস্পষ্ট অবস্থান আছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টিকে আলোচনায় রাখি, তাহলে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কালই দায়িত্ব গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে, নির্বাচনের ঠিক আগে তিনি একটি টুইট বার্তায় বলেছিলেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে, সেটি একদমই গ্রহণযোগ্য না। এবং এও তিনি বলেছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে এগুলো তিনি হতে দিতেন না। এখন তো তিনি প্রেসিডেন্ট, এখন কি তিনি এগুলো হতে দিবেন? যাই হোক, এখন অবশ্য তখনকার মতো করে এত সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতনের এত প্রকাশ্য অভিযোগ আমরা খুব বেশি পাই না। তবে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, চার্জ দ্য অ্যাফেয়ার্স, ঢাকায় মার্কিন দূতাবাসের কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি আইন উপদেষ্টার সঙ্গে তুলেছেন, এবং আইন উপদেষ্টা যথারীতি বলেছেন এটি সরকারের অবস্থান যে না, সংখ্যালঘু হিসাবে কারো উপর, সংখ্যালঘু এই কারণে কারো উপর কোনো নিপীড়ন হয়নি, রাজনৈতিক কারণে হয়তো হয়ে থাকতে পারে বিচ্ছিন্ন কিছু ঘটনা, সেগুলো রাজনৈতিক। বাট মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি জানতে চেয়েছেন, কারণ এটি তার ম্যান্ডেট, যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভিন্ন মতাবলম্বীদের উপর যে নিপীড়ন হচ্ছে, সেটি বন্ধ করা, এটি মার্কিন সরকারের একটি ম্যান্ডেট তার উপর, কারণ ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তিনি যে কেবল আইন উপদেষ্টাকে এই প্রশ্নটি করেছেন তাই নয়, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার যখন বৈঠক করেন, সেই বৈঠকেও কিন্তু এই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নটিও সেখানে তিনি তুলে ধরেছেন। মার্কিন সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন, তার উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে। যথারীতি ডক্টর মোহাম্মদ ইউনূসও একই কথা বলেছেন যে এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এগুলো রাজনৈতিক কারণে, এগুলো সংখ্যালঘু এই কারণে না, এটি সরকারের একটি অবস্থান। কিন্তু আমাদের কাছে মনে হয় দর্শক, যে একজন মানুষ বিনা অপরাধে নিপীড়নের শিকার কেন হবে? ভিন্ন মতের কারণেই বা হোক, ভিন্ন রাজনীতির কারণেই কেন হবে? বুঝলাম তিনি হিন্দু বলে নিপীড়নের শিকার হচ্ছেন না, সংখ্যালঘু বলে নিপীড়নের শিকার হচ্ছেন না, কিন্তু তিনি ভিন্ন একটি রাজনীতিকে সমর্থন করেন বলে তাকে নিপীড়ন করা যাবে, তাকে নির্যাতন করা যাবে, এবং রাষ্ট্র সেটা সাফাই গাবে? হতেই পারে না। এই ডিপ্লোম্যাট হয়তো এই প্রশ্নগুলি করেননি, কিন্তু তার মনে যে এই প্রশ্নগুলো জাগেনি, বা তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে এই প্রশ্নগুলো নেই, তা তো নয়। তারাও তো বিষয়গুলো এইভাবে ভাবেন, এবং আমাদের মনে তো এই ভাবনাগুলো তাদের ভাবনা থেকেও অনেকটা আমাদের মনে এগুলো সম্প্রসারিত হয়েছে, বা আমরা জেনেছি যে তারাও এইভাবে ঠিক ভাবে, এবং এই প্রশ্নগুলো একটা যৌক্তিক প্রশ্ন। সংখ্যালঘু নির্যাতনের বাইরেও আরও কতগুলো বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি তুলেছেন। তার মধ্যে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি নিয়ে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছেন, মার্কিন সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে গ্রিনিস রেকর্ডের নাম ওঠানোর মতো একটি ব্যাপার ঘটেছে। বাংলাদেশে পৃথিবীর কোথাও এত সংখ্যক সাংবাদিকের নামে একসঙ্গে হত্যা মামলা দায়ের করার ঘটনা আপনি খুঁজে পাবেন না, ইতিহাসের কোথাও নাই। বাংলাদেশে শত শত সাংবাদিক, সব খুনের মামলার আসামি।
বেশ অনেকে গ্রেফতার হয়ে আছেন। নানা রকম নিপীড়নমূলক চলছে, তৎপরতা চলছে সাংবাদিকদের উপর। ছাঁটাইয়ের কথা আমরা শুনি বিভিন্ন জায়গায়। সেদিন জাতীয় পার্টির জিএম কাদের তো স্টেটমেন্টই করলেন যে একটা সাংবাদিকদের উপর কীভাবে ছাঁটাই করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এইসব বিষয়গুলো নিয়ে তো এখন কথাবার্তা প্রকাশ্যেই হচ্ছে। একটি বিষয় খেয়াল করবেন যে সাংবাদিকদের উপর নিপীড়ন, গ্রেফতার, তাদের নামে ঢালাও মামলা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন সাংবাদিকদের নিয়ে কাজ করে, এরকম সংগঠন কথা বলেছে। কিন্তু পশ্চিমা কোনো দেশ, কোনো ডিপ্লোম্যাট সরাসরি এইভাবে সরকারকে প্রশ্ন করেছে সেটি আমার নজরে এর আগে পড়েনি। কিন্তু মার্কিন সরকারের প্রতিনিধি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তিনি প্রশ্ন তুলেছেন, উদ্বেগ জানিয়েছেন, তাদের আপত্তির কথা জানিয়েছেন সাংবাদিকদের নামে সব মামলা, গ্রেফতার এবং হয়রানি নিয়ে। অবশ্য প্রধান উপদেষ্টা কি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাপারে সেটি আমি জানতে পারিনি। এর বাইরে প্রধান উপদেষ্টার বৈঠকে আরও যে বিষয়গুলো আলোচনায় ছিল সেখানে তো নির্বাচন, ডেমোক্রেটিক প্রসেসে উত্তরণের যে বিষয়গুলো সেখানে ছিল, তার বাইরে জুলাই ঘোষণা, যেটি নিয়ে অনেক নাটকীয়তা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। এবং আমরা জানি যে প্রথমবার যখন একেবারে গরম গরম একটা অবস্থা তৈরি হয়েছিল জুলাই ঘোষণা নিয়ে, সেই সময় অনেক কূটনীতিকরা এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কোনো দেশের কূটনীতিকরা সরাসরি সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলে তাদের আপত্তির কথা জানিয়েছেন। এরকম কথাবার্তা আমরা জানি এবং আমি আমার আগের কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এই জুলাই ঘোষণার ব্যাপারেও সরকারের অবস্থান, জুলাই ঘোষণাতে আসলে কি হতে যাচ্ছে, কি করতে চাচ্ছে, তারা কি করবেন, সেই সব বিষয়গুলি খুঁটিনাটি নানা কিছু জানতে চেয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেগুলো নিয়ে কথা বলেছেন, তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তিনি এটিও আশ্বস্ত করেছেন যে সকল রাজনৈতিক দলের মধ্যে যদি একটা কনসেনসাস না হয়, ঐক্যমত না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো এগোবে না, কোনো ডেভেলপমেন্ট হবে না, সেটি তিনি জানিয়েছেন। এবং তিনি তার সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং সংস্কারটি যে তিনি রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া করবেন না, তাদের কনসেনসাস ছাড়া করবেন না, ঐক্যমত ছাড়া করবেন না, সেই ব্যাপারেও তিনি আশ্বস্ত করেছেন এই ডিপ্লোম্যাটকে। যাই হোক, আমরা তো জানি যে ডিপ্লোম্যাট একটি বিশেষ দায়িত্ব নিয়ে এসেছেন এবং সেই বিশেষ দায়িত্বের অংশ হিসাবে এই প্রথম 10 দিনেই তিনি আসলে তার গ্রাউন্ড ওয়ার্ক যেটি করার সরকারের কাছ থেকে সেটি তিনি করেছেন। সরকারের কাছ থেকে সরকারের অবস্থান, বিশেষ করে যেই সব জায়গাগুলোতে কমপ্লেইন আছে, উৎকণ্ঠা আছে, আমাদের সাধারণ মানুষের উৎকণ্ঠা আছে, কিংবা পশ্চিমাদের উৎকণ্ঠা আছে, কিংবা মানবাধিকার সংস্থাগুলো যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তিনি প্রায় সবকটি বিষয় নিয়ে, সংখ্যালঘু নির্যাতন, ডেমোক্রেটিক প্রসেস, সাংবাদিক গ্রেফতার, জুলাই ঘোষণা নিয়ে উৎকণ্ঠা, সংস্কার, নির্বাচন কবে হবে, এই সব বিষয়গুলো নিয়ে তিনি গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের মনোভাবটি তিনি জেনেছেন, সেগুলো তিনি নোট ডাউন করেছেন। এখন হয়তো তিনি তার মতো করে কর্মপরিকল্পনা তৈরি করবেন, কিংবা তার মতো করে তিনি তার যা পরামর্শ, যেটি বক্তব্য, সেটি তিনি তার সরকারকে, মানে মার্কিন সরকারকে পাঠাবেন। আমরা সামনের দিকে নজর রাখবো, লক্ষ্য রাখবো যে পশ্চিমা দেশগুলো, আমরা জানি যে পশ্চিমা প্রায় সব কটা দেশই আসলে এখন তারা এই সরকারকে নিয়ে আর বেশি এগোতে চাচ্ছে না। তারা মনে করছে যে না, এনাফ ইজ এনাফ, এখন অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকার হওয়া দরকার এবং নির্বাচিত সরকারের হাতেই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া দরকার। এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেই হয়তো পশ্চিমা দেশগুলো, অন্যান্য দেশ, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা, তারা স্বচ্ছন্দে সরকারের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানো, এনগেজমেন্ট বাড়ানো, দেন দরবার বাড়ানো, সেগুলো তারা করতে পারবে। কিন্তু তার আগে শর্ত হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেশের সকল মানুষের অধিকার, মানবাধিকার নিশ্চিত থাকা, ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকা, সাংবাদিকদের নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করতে পারার অধিকার নিশ্চিত করা, এই সব কিছুগুলো দরকার। সেই তথ্যগুলো তিনি, এবং সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা, বর্তমান অবস্থা সরকারের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন। আজ এ পর্যন্তই। সামনে হয়তো এই বিষয় নিয়ে কোনো ডেভেলপমেন্ট থাকলে সেগুলো নিয়ে আবার কথা বলবো। ভালো থাকবেন আপনারা সবাই।